তো ডক্টর ইউনূসের সব অভিমান মাইনে নেওয়া সম্ভব না। আপনি 666 কোটি টাকা কর হলো মাফ করাইছেন, এটা আমরা যদি বলি তাহলে মন খারাপ হবে, আপনি অভিমান করবেন। তা আমরা কি আপনার এই অভিমান মাইনে নিয়ে বলবো ঠিক আছে নিছেন আরও ভালো, 29 সাল পর্যন্ত কর মওকুফ নিছেন আপনার কোম্পানির জন্য, আমরা এটা মাইনে নেবো, এটা বলবো না। তা আপনার যে বিষয়গুলোতে অভিমান, এই অভিমানগুলো যদি আমরা যদি ভাঙতে যাই তাহলে তো দেশের বড় একটা ক্ষতি হয়ে যাবে। আপনি এখন 25% কর মাফ 25% শেয়ার থেকে কমায়ে সরকারের শেয়ার গ্রামীণ ব্যাংকে 10% করছেন। কারণ আমরা চিল্লাচিল্লি করতেছি এটা কেন করলো, সরকারের শেয়ার বাংলাদেশের জনগণের শেয়ার কেন কমাইলো, কোম্পানির শেয়ার কিছু বেশি করলো। আমরা যখন বলতেছি আপনি মন খারাপ করতেছেন, তো আমরা যদি আপনি অভিমান করতেছেন, আপনার এই অভিমান যদি আমরা মাইনে নেই তাহলে তো দেশের স্বার্থ উদ্ধার হইল না। তো ডক্টর ইউনূসের সব অভিমান মাইনে নেওয়া সম্ভব না। অনেকে বিভিন্ন কথা বলতে পারে, পদত্যাগ চাই না আমরা, অনেক নানা বলছে, আরে ভাই পদত্যাগ করতে চাইছে নাকি? এই লোক পদত্যাগ করবে এত সোজা? 80 বছর বয়সে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে চায়নি উনি। ওনার সঙ্গে ওনার নিজের তৈরি করা আইন আছে যে এত বছর পরে চেয়ারম্যান থাকা যাবে না, উনি নিজে আইন করে নিজে সেই পদ ছাড়তে চায় না, শেষে সরকারের মামলা করে ওখান থেকে সরাতে হয়েছে। আর উনি এখান থেকে পদত্যাগ করে চলে গেছে, উনি সহজে যাবে না। যে শর্তগুলো আমেরিকা দিছে এগুলো পূরণ হওয়া পর্যন্ত উনি এক গ্লাস পানিও খাবে না। তো ডক্টর ইউনূসের সব অভিমান মাইনে নেওয়া সম্ভব না। ঠিক আছে, আপনি অভিমান করেন কেন? আপনার অভিমান আমরা মেনে নেব? আপনার অভিমান মেনে নিলে তো দেশের সার্বভৌমত্ব সংকটে পড়বে। আপনার যে অভিমান, এই অভিমানের মধ্যে 1 নাম্বার অভিমান হলো যে করিডোর দেওয়াতে আমরা থাবা দিছি, তাই তো? করিডোর দিতে দেবো না। তারপরে বন্ধ দিতে আমরা থাবা দিছি, এই দুইটা নাকি? দুইটা আমরা মানে নিতে বলতেছেন নাকি? তাহলে তো বাংলাদেশের সার্বভৌমত্বই টিকলো না। আপনি চাইছেন যে চট্টগ্রামে ওইটা উপজাতিরা আদিবাসী নামে পরিচিত হোক, ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আদিবাসী নামে পরিচিত হোক, বাংলাদেশের নাগরিক বাংলাদেশি পরিচয়তে আদিবাসী। আপনি আপনার বিভিন্ন উপদেষ্টা সংস্কার কমিশন থেকে এই যে এনজিও লোকগুলো দিয়ে এটা করাইছেন, এটা আমাদের মাইনে নিতে হবে। সালাউদ্দিন সাহেব যখন এখান থেকে গুম হলেন, কি পরিস্থিতিতে গুম হয়েছিলেন? একটা রাজনৈতিক প্রোগ্রাম ঘোষণা দিয়েছিলেন, সেই সময় চরম উত্তেজনা তৈরি করতেছিল শেখ হাসিনা। সেই উত্তেজনা প্রশমিত করার জন্য বিভিন্ন জনকে গ্রেপ্তার করতেছিল, তার মধ্যে সালাউদ্দিনকেও গ্রেপ্তার করে, এবং তিনি বাংলাদেশের জেলখানায় ছিলেন। সেই জেলখানা থেকে ওনাকে আপনার হলো ভারতে আবিষ্কার করা হলো, তিনি ভারতে গেলেন। উনি নিজে পায়ে হেঁটে হেঁটে জেলখানা থেকে চলে গেছেন। বলেন, 63 দিন গুম ছিল। হ্যাঁ, 63 দিন গুম ছিল। তাহলে এই যে একটা নিপীড়িত মানুষকে, একটা গুম হওয়া মানুষকে, ডিসঅ্যাপিয়ার হওয়া মানুষকে এইভাবে তার হলো সম্মানহানি করা, তিনি নারী নিয়ে ফুর্তি করেছেন, বিলাসবহুল বাড়ি ছিলেন। আরে উনি হলো নাকি ফুটপাতের হকার নাকি, যে উনি ইন্ডিয়ায় থাকলে হলো একটা বেড়ার ঘরে থাকবেন সেখানে, বা ইন্ডিয়ান গভর্নমেন্টই ওনাকে বেড়ার ঘরে রাখবে নাকি? বাংলাদেশে একটা রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, নির্বাহী ব্যক্তি, তাকে ইন্ডিয়ান গভর্নমেন্টও আপনার হলো নিরাপদ পরিবেশে রাখবে না। ওখানে আটক করে রাখলেও তো নিরাপদ পরিবেশে রাখবে না। বেগম জিয়াকে গ্রেপ্তার করলেও তাকে নির্দিষ্ট জায়গায় নিরাপদে রাখছে না, তাকে অন্যান্য বন্দীদের সঙ্গে মিলাই রাখছে নাকি? না, রাখছে না। বেগম জিয়াকে আলাদাভাবে রাখছে না। তাই এটা একটা এই ধরনের রাজবন্দি যারা, তাদেরকে কী ধরনের মর্যাদাগত, কী ধরনের নিরাপত্তা দিতে হবে। সালাউদ্দিন সাহেব যদি এমনি নিজের মতো করে একটা বাসায় গিয়ে ভাড়া নিয়ে থাকতেন, ওনাকে যদি হত্যা করতো কেউ, কোনো গুপ্ত ঘাতক, তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টের দোষ হতো না? এই সহজ বিষয়গুলো এমনভাবে রসালো গল্পভাবে মানুষকে অসম্মান করতেছে। এত বড় অসম্মান মানুষ তো স্ট্রোক করতে পারে ভাই। যারা দেশের কষ্ট করতেছে, জেল জুলুম নির্যাতন হচ্ছে, আজকে উনি গুম হয়ে গেছে, ওনাকে বলতেছে ও নাটক করছে। ঠিক আছে, গুম হওয়া মানুষের দলিল থাকে না, ওইভাবে ডকুমেন্টেড হয় না গুম হওয়া মানুষগুলো। আমরা যারা গুম হওয়া মানুষদেরকে নিয়ে কাজ করি, বেশিরভাগই কোনো ডকুমেন্টেশন নাই, খালি এইটুকুই স্মৃতি আছে, তাদেরকে মারপিট করছে, মুখটা বেঁধে নিয়ে গেছে, 5 কোলা করে নিয়ে এক জায়গায় ফালায় রাখছে। এই স্মৃতিগুলোই আমাদের সামনে আছে। আমাকে নিয়ে গিয়ে ডাস্টবিনে গুলশান গোদারাঘাটে ফেলে রাখছিল, এইটুকুই মনে আছে। খুব ভালো করে সব কিছু বলতে পারি না। এই যে আজমি সাহেব নাকি আজমি সাহেব গুম হয়েছিলেন, একটা গামছা দেখাইছেন, সেই গামছা নিয়ে সবাই ট্রোল করতেছে। ঠিক আছে, হ্যাঁ, ওনার গামছাটা হয়তো বা পরিষ্কার আছে, বা উনি এটা অনেকদিন রেখে দিয়েছিলেন সবাইকে দেখানোর জন্য, তাই না? এটা নিয়ে ট্রোল করতেছে, তার মানে কি উনি গুম হননি? ওটা নিয়ে যখন ট্রোল করতেছে, উনি যখন যে সময় নিপীড়িত হয়েছিলেন সেই সময়ের মানসিক অবস্থার সঙ্গে ওনার কি যায়? ওনাকে যদি দীর্ঘ 5 বছর জেলখানায় রেখে বাকি 3 বছর যদি এসি রুমেও রাখে, মানে ডিজিএফআই যদি এসি রুমেও রাখে,
তারপরেও কিন্তু উনি গুম হয়েছিলেন, ফ্যামিলির সঙ্গে তো মিশতে পারেন নাই, পরিবারের সঙ্গে তো আসতে পারেন নাই, বাইরের পরিবেশ থেকে তো বন্দি অবস্থায় ছিলেন। এই যে গুম হওয়া মানুষদেরকে নিয়ে যারা এই একটা গুম হওয়া পর্যায়ে তারা নিপীড়নের শিকার হয়েছেন, এখন এসে কিছু ইউটিউবের দ্বারা নিপীড়নের শিকার হচ্ছেন। এগুলো গুম হওয়ার চেয়েও বেশি বড় নিপীড়ন। মানুষকে যখন সামাজিকভাবে হেয় করা হয়, একটা ডিজেপেয়ার হওয়া মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাকে বলা হচ্ছে নারী নিয়ে ঘুমাইছে, নারী নিয়ে শুয়াইছে, বিলাসবহুল বাড়িতে ঘুমাইছে। আরে ভাই, সে কি একটা চাকর নাকি? সে বাংলাদেশের রাজনীতির একটা ফোকাসড একটা ব্যক্তি। তাকে তো সুন্দর বাড়িতে রাখবে না, কই রাখবে বলেন? ভারত গভর্নমেন্টও তাকে তো তাদের বেস্ট মন্ত্রী যেরকম বাসায় থাকে সেরকম ক্যাটাগরিতে বাসাতে নিরাপত্তার জন্য রাখতে বাধ্য না। বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশে যদি ভারতের কোনো অতিথি এখানে আশ্রয় নেয়, যদিও বাংলাদেশে এই ধরনের পরিবেশ কখনো নাই, ঠিক আছে, বিভিন্ন দেশে যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি তারা আশ্রয় নেয়, তাদের ক্ষেত্রে ওই প্রোটোকল মেনটেন করে না, তাদের ওইটা তাদেরকে ওই সার্ভিসটা ওখানে দেয় না। পিনাকি ভট্টাচার্য যে এখানে ফ্রান্সে আছে, ফ্রান্স গভর্নমেন্ট ওনার বিষয়ে কনসার্ন আছে না? উনি কী করতেছে না করতেছে, উনি এগুলো কনসার্ন আছে না? তাহলে যদি কনসার্ন থাকে, তাহলে এই ধরনের সমাজে যারা পরিচিত ব্যক্তি, আমি আজকে তারেক একটা আম বিক্রি করতে সাতক্ষীরা যায়, ওখানেও গোয়েন্দা সংস্থার লোকজন ঘোরাফেরা করে। এখন থেকে 10 বছর আগে এটা আমার ক্ষেত্রে হতো, হয়তো তাহলে আমার একটা সামাজিক গুরুত্ব তৈরি হয়েছে না, যে কারণে রাষ্ট্র মনে করে যে আমার আশেপাশে খেয়াল রাখা দরকার। তো এগুলো তো স্বাভাবিক বিষয়, এগুলোকে নিয়ে কেন্দ্র করে যে গল্প গুজব এগুলো ছড়ানো হচ্ছে জাস্ট মানুষকে কষ্ট দেওয়ার জন্য। ঠিক আছে, এগুলো কি কারণে? এগুলো তাদের ভিডিওর বিষয়, এগুলো করলে তারা ইনকাম করে, ডলার পায়, বিভিন্ন বিষয়, এগুলো চটকদার এগুলো ছাড়া মানুষ খায় না। ঠিক আছে, আমি জানি না এজেন্ট আছে কিনা, কিন্তু এগুলো একটা ভিডিওর গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল। শেখ হাসিনার সময়ও দেখবেন কিছু সাবেক সেনা কর্মকর্তা তার দেশের বাইরে ছিলেন, এমনভাবে ভিডিও থাম্বনেল দিতেন যে এই মুহূর্তে শেখ হাসিনাকে হটায় দিল সেনাবাহিনী। মনে আছে না আপনাদের? সেই ভিডিওগুলো দেশের কোনো উপকারে আসছে নাকি সেনাবাহিনী আরও বিপদে পড়ছে? এই কারণে যেই সম্ভাবনাগুলো সেনাবাহিনীর দ্বারা আমরা হেল্প পাইতাম, আগে থেকে ভিডিও লিক করে দিয়ে বিভিন্ন ঘটনা আগেই ফাঁস করে দিত, সেনাবাহিনী কিছু করতে পারতো না। এরকম ঘটনা ঘটছে না? তো সেনাবাহিনীকে নিয়ে ভিডিও বানানো খুব সহজ। কেউ যদি ভাইরাল হতে চায়, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা একটা সহজ একটা উপাদান। যেহেতু আমাদের সেনাবাহিনী সহনশীল অবস্থায় থাকে, বাইরে ফাংশন করে না, উঠায় নিয়ে আসে না কাউকে, সেহেতু তাকে নিয়ে গালিগালাজ করা আরও একটা। আর মানুষ মনে করে রি বাপ সেনাবাহিনীর বিরুদ্ধে বলতেছে, নিশ্চয়ই কথার অনেক গুরুত্ব আছে, নিশ্চয়ই এই ব্যক্তি অনেক সাহসী, অনেক মাহাত্ম্যপূর্ণ। কিন্তু সেনাবাহিনী তো কাউকে কিছু কয় না। এই যে ফুয়াদ ভাই ভিডিও বানাইলো, সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক চটক কথা বললো, সেনাবাহিনী ফুয়াদ ভাইকে কিছু বলছে? এত বড় অবস্থা, কুত্তার সঙ্গে তুলনা করছে সেনাবাহিনী, তার একটা চুলের পশম ছিঁড়ছে? বলেন, এই যে সহনশীল আচরণ করে আমাদের সেনাবাহিনী, এটাই ওদের স্মার্টনেস। যে এটা হলো একটা বড় একটা গাছের মতো, একে ঝাঁকি দেন, দাঁড়া দেন, এ কিছু কয় না, এ হলো নীরবে সব সহ্য করে। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমি জানি না, কোন দিকে যাচ্ছে আপনারা জানেন? আচ্ছা, না, বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এটা কেউ জানে না, কারণ বাংলাদেশ কোন ভূত চালাচ্ছে সেটা কেউ খুঁজে পায়নি এখনো। একটা ভূত আছে পেছনে, যে ভূত চালাচ্ছে বাংলাদেশ। হ্যাঁ,